ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র সমুদ্র প্রবেশ পথের অভিভাবক আজ বাংলাদেশ। এই বাক্যের প্রতিধ্বনি এখন আর বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নেই। ডক্টর ইউনুস যখন ঘোষণা করলেন ভারতের 7 সিস্টার্স অঞ্চলগুলো স্থলবেষ্টিত, সমুদ্রপথ একমাত্র আমাদের হাতেই, তখন যেন একটি কূটনৈতিক গ্রেনেড ছুড়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশ কি তবে চীনের নতুন স্ট্র্যাটেজিক ফ্রন্ট লাইন? ভারতের দেয়া নিষেধাজ্ঞায় রপ্তানিতে প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। বন্দরে আটকে পড়েছে গার্মেন্টস সহ নানা পণ্যের ট্রাক। ভারতের চারপাশে তৈরি হয়েছে এক অদৃশ্য। পেহেলগামে সন্ত্রাসী হামলা কেন্দ্র করে শুরু হয় ভারত পাকিস্তান সংঘাত। যুদ্ধবিরতির পর দুই পক্ষই বিজয়ের ঘোষণা দেয়। তবে উপমহাদেশের এই যুদ্ধের আসল বিজয়ী কে তা আপাতত নিশ্চিত না হলেও বিবিসি জানায় জয় হয়েছে চীন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আমি আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। চট্টগ্রাম বন্দরের ঘোলা বাতাসে লালচে আভা ছড়িয়েছিল তখনও। বঙ্গোপসাগরের বুক জুড়ে এক অচেনা নীরবতা। সেই দিনে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, যার কণ্ঠে ছিল আগুন, চোখে ছিল সমুদ্র জয়ের দৃপ্ত প্রতিজ্ঞা। ডক্টর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। মার্চ 2025 তিনি চীনের সফর শেষে ফিরে আসার কিছুদিন বাদে দাঁড়িয়েছিলেন চট্টগ্রামের পাথুরে প্যাটার্নে। তার কথায় ভেসে উঠল এক নতুন মানচিত্র, যেখানে বাংলাদেশ আর নতজানু কোনো জাতি নয়, বরং হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এক দুর্বার চালকের নাম। চীনের বেইজিং এ সফরের সময় ডক্টর ইউনুস যখন ঘোষণা করলেন ভারতের 7 সিস্টার্স অঞ্চলগুলো স্থলবেষ্টিত, সমুদ্রপথ একমাত্র আমাদের হাতেই, তখন যেন একটি কূটনৈতিক গ্রেনেড ছুড়ে দিয়েছিলেন তিনি। নয়াদিল্লিতে তৎক্ষণাৎ আলোড়ন। দক্ষিণ ব্লক আর রাউসিনা হিলসে গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ কি তবে চীনের নতুন স্ট্র্যাটেজিক ফ্রন্ট লাইন? ডক্টর ইউনুস কেবল চীনের সঙ্গে একটি যুদ্ধ বিমান চুক্তি করেননি, তিনি ছুঁয়ে দিয়েছিলেন ভারতের সবচেয়ে দুর্বল স্নায়ুটিকে, শিলিগুড়ি করিডর, যেটিকে বলা হয় চিকেন নেক, ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্ব অংশের মাঝের একমাত্র সরু সংযোগ। সেই ঘোষণার সময় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সরাসরি সম্প্রচার করে ডক্টর ইউনুসের বক্তব্য। বেইজিং এর কূটনৈতিক মহলে বাংলাদেশের এই স্পষ্ট ভাষণকে স্বাগত জানানো হয়। অনেকেই বলেন এই প্রথম বাংলাদেশ তার আসল ভূ রাজনৈতিক শক্তি বুঝতে শিখেছে। ফিরে চট্টগ্রাম বন্দরে দাঁড়িয়ে ডক্টর ইউনুস বললেন, এই বন্দর শুধু বাংলাদেশের নয়, এর সুবিধা নিতে পারে নেপাল, ভুটান, এমনকি ভারতের উত্তর পূর্ব অঞ্চলও। দিল্লি এই কথাকে কূটনৈতিক সৌজন্য হিসেবে নেয়নি, বরং বিশ্লেষকদের ভাষায় এটি ছিল একটি জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ। বাংলাদেশ এই বক্তব্যের মধ্য দিয়ে নিজেদের সমুদ্র সীমা কেবল অর্থনীতির জন্য নয়, বরং কৌশলগত নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। এ সময় ডক্টর ইউনুস একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সিজ ঘোষণার আভাস দেন চট্টগ্রাম ও কক্সবাজার ঘিরে, যেখানে চীন, তুরস্ক এবং রাশিয়ার বিনিয়োগে একটি মাল্টি ফাংশনাল ডিপসি হাব গড়ে তোলার প্রাথমিক আলোচনা চলছে। এটি শুধু ভারতের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্য একটি ভূ অর্থনৈতিক ঘূর্ণি তৈরি করতে যাচ্ছে। 2025-26 অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা বাজেট হঠাৎই বেড়ে যায় 50,000 কোটি রুপি। পাকিস্তান সীমান্তে চিরাচরিত উত্তেজনা তো আছেই, তবে এবার আলাদা করে বরাদ্দ আসে বাংলাদেশ সীমান্ত বরাবর 22,000 কোটি রুপি। কারণ বাংলাদেশের নতুন স্ট্র্যাটেজিক ভূমিকা। এই টাকায় তৈরি হবে একটি 4 লেনের হাই স্পিড করিডোর শিলং থেকে শিলচর পর্যন্ত। প্রকল্পের নাম নর্থ ইস্ট হাই স্পিড করিডোর। বাস্তবায়ন করছে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। বিশেষজ্ঞরা বলছেন, ডক্টর ইউনুসের ঘোষণার পরই ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা রিপোর্ট দেন, বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডোরে সামান্য চাপ দেয়, ভারতের 7 সিস্টার্স পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি ভারতের দুশ্চিন্তার কেন্দ্র। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বিভিন্ন লেখায় মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন পিভড স্টেট হয়ে উঠছে। শুধু বাংলাদেশের মুখাপেক্ষী না থেকে ভারত তাকিয়ে আছে মিয়ানমারের দিকেও। সেই লক্ষ্যেই কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট। কলকাতা থেকে সিত্তে বন্দর, সেখান থেকে নদীপথে পালেতোয়া, এরপর জরিনপুই পর্যন্ত রাস্তা। এই পথ ধরে আসাম, মণিপুর, মিজোরাম সহ উত্তর পূর্ব ভারত যুক্ত হবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে। কিন্তু এই বিকল্প পথ মসৃণ নয়। মিয়ানমার নিজেই জর্জরিত রাজনৈতিক সংকটে। চীন ও ভারতের মধ্যকার প্রভাব বিস্তারের লড়াই সেই ভূখণ্ডকে করেছে আরো অস্থির। এমনকি ভারতীয় বিশ্লেষকরা বলছেন, মিয়ানমার যদি চীনের প্রভাবেই থেকে যায়, তাহলে এই করিডোর ভারতকেই বিপদে ফেলতে পারে।
বাংলাদেশ এখন শুধু ভূখণ্ড নয়, হয়ে উঠছে একটি জিওপলিটিক্যাল লেভারেজ। আর এই বাস্তবতাকে মেনে নিতে না পেরে নয়াদিল্লি যেন অস্থিরতায় ছটফট করছে। ভারতের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মন্তব্য করেছেন, ডক্টর ইউনূস শুধু যুদ্ধ বিমান আনেননি, উনি আনছেন একটা নতুন আত্মবিশ্বাস। বাংলাদেশ এখন আর ভারতের ছোট ভাই নয়, ওরা এখন নিজেদের হিসাবেই খেলছে। বাংলাদেশের বর্তমান প্রশাসন বারবার বলছে তারা নতজানু নয়, স্বাধীন পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে। কূটনৈতিক ভারসাম্যের চেয়ে জাতীয় স্বার্থ তাদের কাছে বড়। ডক্টর ইউনূসের প্রশাসন ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার নতুন বাণিজ্য ব্লক গঠনের প্রস্তাব দিয়েছে, যেখানে চীন, তুরস্ক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ মিলে একটি সামুদ্রিক অর্থনৈতিক বলয় গঠন করতে পারে। এতে ভারত পুরোপুরি বাদ পড়ে যাচ্ছে। আকাশে গর্জে উঠেছে যুদ্ধ বিমান, বন্দরে জেগেছে কৌশল, সীমান্তে তৈরি হচ্ছে করিডোর। দক্ষিণ এশিয়ার মানচিত্র যেন এখন দাবার ছকে বাঁধা। একদিকে চীন, যাদের কাছে বাংলাদেশ এখন এক স্ট্র্যাটেজিক গেটওয়ে, অন্যদিকে ভারত, যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে বিকল্প পথের খোঁজে ছুটছে। আর মাঝখানে বাংলাদেশ, যে আর নতজানু নয়, বরং প্রতিটি চাল দিচ্ছে নিজের ছকে। প্রশ্ন একটাই, এই কূটনৈতিক দাবা খেলায় কে প্রথম চেকমেট করবে? যুদ্ধ বিমানের গর্জন থেমে গেলেও তার প্রতিধ্বনি এখনো শোনা যাচ্ছে শিলিগুড়ির আকাশে, দিল্লির কূটনীতিতে, আর বাংলাদেশের আকাশপথে। এই গল্পের পরবর্তী অধ্যায় কি আরো অশান্ত, নাকি এই দাবা খেলা সত্যি রূপ নিচ্ছে এক অঘোষিত যুদ্ধের দিকে? সম্ভবত এর উত্তর লুকিয়ে আছে বঙ্গোপসাগরের ঢেউয়ে, যেখানে প্রতিটি গর্জনে লেখা হচ্ছে নতুন এক ইতিহাস। ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন আরেকটি নিঃশব্দ কিন্তু বিপজ্জনক যুদ্ধ চলছে অর্থনৈতিক ময়দানে। এই যুদ্ধ মিসাইল, গোলাবারুদের কিংবা ফাইটার জেটের গর্জনের নয়, বরং অর্থনৈতিক, কূটনৈতিক ও ভৌগোলিক প্রভাবের এক নিঃশব্দ যুদ্ধ। চীনের ঋণফাদ কৌশল এখন দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে কার্যকর হয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং বাংলাদেশ, এই 5টি দেশ ইতিমধ্যে এই ফাঁদে আটকে গেছে। ভারতের চারপাশে তৈরি হয়েছে এক অদৃশ্য অথচ শক্তিশালী বলয়, যা দেশটিকে ঘিরে ফেলেছে বিপজ্জনকভাবে। এই পুরো পরিকল্পনার কেন্দ্রে রয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এর আওতায় অবকাঠামো নির্মাণের অজুহাতে চীন বিপুল পরিমাণ ঋণ দিয়েছে। এই ঋণের সুদ ও শর্ত এতটাই কঠিন যে অনেক দেশ তা শোধে ব্যর্থ। পাকিস্তান এখন চীনের কাছে প্রায় 65 বিলিয়ন ঋণে ডুবে আছে, যার বদলে চীন সরবরাহ করছে ড্রোন, যুদ্ধ বিমান, মিসাইল, এমনকি উপগ্রহ তথ্য ও এনক্রিপ্টেড যোগাযোগ প্রযুক্তি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সক্ষমতা দিন দিন চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। শ্রীলঙ্কা সেই বাস্তব উদাহরণ, যারা ঋণ শোধ করতে না পেরে হাম্বানটোটা বন্দর 99 বছরের জন্য চীনকে দিতে বাধ্য হয়েছে। যদিও বলা হয় এটি বাণিজ্যিক বন্দর, বিশেষজ্ঞরা সতর্ক করছেন এটি ভবিষ্যৎ চীনা নৌসেনার ঘাঁটিতে পরিণত হবে। একই চিত্র নেপাল ও মালদ্বীপে। নেপালে চীন নির্মাণ করছে রাস্তাঘাট ও বিদ্যুৎ প্রকল্প, তাও উচ্চ সুদের ঋণে। মালদ্বীপের ঋণ ছাড়িয়েছে 1.3 বিলিয়ন, যার চাপে জেরবার দেশটির অর্থনীতি। বাংলাদেশেও চীনের প্রভাব দ্রুত বিস্তার লাভ করছে। বন্দর, মহাসড়ক, এমনকি বিমান ঘাঁটিও এমনভাবে তৈরি হচ্ছে যা ভবিষ্যতে সামরিক কাজে ব্যবহৃত হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিখ্যাত বিনিয়োগকারী রাজেশ সাহনি সম্প্রতি এক্সের এক পোস্টে বলেন, দক্ষিণ এশিয়ার 8টি অর্থনীতির মধ্যে 5টি ইতিমধ্যে বিপর্যস্ত। পাকিস্তান চীনের পকেটে ঢুকে গেছে। এখন এটি শুধু অর্থনীতির বিষয় নয়, এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। চীনের এই অর্থনৈতিক আগ্রাসন এখন আর কেবল উন্নয়নের নামে চালানো ঋণের খেলা নয়, এটি এক নতুন রকমের যুদ্ধ, যেখানে গুলি নেই কিন্তু রয়েছে রাজনৈতিক নিয়ন্ত্রণ, কূটনৈতিক প্রভাব এবং সামরিক সম্ভাবনার ছায়া। ভারত কিভাবে এই নিঃশব্দ যুদ্ধের মোকাবেলা করবে, সেটাই এখন গোটা অঞ্চলের চোখে চোখে। কারণ এই লড়াই টিকে থাকার এবং ঘুরে দাঁড়ানো। পেহেলগামে সন্ত্রাসী হামলা কেন্দ্র করে শুরু হয় ভারত পাকিস্তান সংঘাত। যুদ্ধবিরতির পর দুই পক্ষই বিজয়ের ঘোষণা দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলামাবাদের বিরুদ্ধে সফল প্রতিরোধের ঘোষণা দেন। তেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বিজয় উল্লাস করেন। তবে উপমহাদেশের এই যুদ্ধের আসল বিজয়ীকে তা আপাতত নিশ্চিত না হলেও বিবিসি জানায় জয় হয়েছে চীনের। ভারতের অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় চীনের সঙ্গে যৌথভাবে তৈরি J-10 ও J-17 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে ফ্রান্সের রাফালো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, পাকিস্তান চীনের তৈরি J-10 ব্যবহার করে ভারতীয় জেট লক্ষ্য করে এয়ার টু এয়ার মিসাইল ছোড়ে। বিশ্লেষকরা বলছেন এটা চীনের অস্ত্রশিল্পের জন্য একটি বিজ্ঞাপনমূলক মুহূর্ত। বেইজিং ভিত্তিক সাবেক সেনা সদস্য জানান, এই সংঘর্ষ প্রমাণ করেছে চীনের কিছু অস্ত্র সারা বিশ্বের মধ্যে সেরা ও অনন্য। পাকিস্তান ভারত যুদ্ধের পর চীনা এভিয়েশন কোম্পানি এভিক জেংটুর শেয়ার এক সপ্তাহে 40% বেড়েছে।
পাকিস্তানের সঙ্গে $50 বিলিয়ন অর্থনৈতিক সম্পর্ক থাকায় ইসলামাবাদের সামরিক সক্ষমতা বেজিং এর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পাকিস্তান ছাড়াও চীনের অস্ত্র বিক্রি হয় মিয়ানমার, নাইজেরিয়া সহ উন্নয়নশীল দেশগুলোতে। তবে এর আগে এসব অস্ত্রে নানা কারিগরি সমস্যার অভিযোগ ছিল। এবার বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কার্যকারিতা প্রমাণ করতে পারায় চীনের প্রতিরক্ষা খাত আগ্রহের কেন্দ্রে এসেছে। বিশ্লেষকরা বিবিসিকে জানান, ভারতের জন্য এটি চীনের পক্ষ থেকে একটি সতর্কবার্তাও। যদিও ইসলামাবাদকে পুরানো মডেলের যুদ্ধ বিমান দিয়েছে, তবে তারা নিজেরা এর মধ্যে উন্নত স্টেলথ জেট J-20 এর ব্যবহার শুরু করেছে। এছাড়া চীনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হলে তা উন্নয়নশীল দেশগুলোর কাছে পশ্চিমা অস্ত্রের বিকল্প হয়ে উঠতে পারে। এক সন্ধ্যায় বঙ্গোপসাগরের বাতাসে যেন অদৃশ্য কিছু কাঁপুনি খেলা করছিল। চট্টগ্রামের পতেঙ্গা বন্দর থেকে দূরে সমুদ্রের দিগন্তে তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল একটি ভারতীয় কন্টেইনার জাহাজ। ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের বেইজিং বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে উচ্চারণ করলেন এক সংক্ষিপ্ত কিন্তু কাঁপুনি তোলা বাক্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র সমুদ্র প্রবেশপথের অভিভাবক আজ বাংলাদেশ। এই বাক্যের প্রতিধ্বনি এখন আর বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটি বাস্তব রূপ নিচ্ছে মেঘালয় থেকে আসাম পর্যন্ত 22,864 কোটি টাকার এক হাই স্পিড মহাসড়কে। ভারত এখন বলছে, বাংলাদেশ যদি রাস্তাটা বন্ধ করে আমরা ঘুরে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘুরে গেলে কি ভারতের জিত হবে নাকি আরো গভীর ক্ষতি? ভারতের উত্তর পূর্বাঞ্চল, যেটি পরিচিত সেভেন সিস্টার্স নামে, সেই অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে শিলিগুড়ির চিকেন নেক করিডোর দিয়ে সংযুক্ত। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোর যে কোনো সামরিক উত্তেজনা, ভূমিকম্প বা কৌশলগত ব্যাঘাতে এক নিমিষেই অচল হয়ে যেতে পারে। চীন যদি অরুণাচলে চেপে বসে কিংবা বাংলাদেশ যদি ট্রানজিট বন্ধ করে, তবে এই করিডোর দিয়ে কিছুই পৌঁছাবে না। এই বাস্তবতায় ভারত যেভাবে নিজের পূর্বাঞ্চলকে সংযুক্ত রাখতে চেষ্টা করছে, তা আসলে নিজের দেহ থেকে শিরা কেটে অন্য পথে রক্ত চলাচল করানোর চেষ্টা। কিন্তু সেই শিরা যদি হয় জটিল, ব্যয়বহুল আর অস্থির, তবে রক্ত তো চলবেই না, রক্তক্ষরণ শুরু হবে বরং। তাই মোদী প্রশাসন বিকল্প খুঁজছে, কিন্তু সেই বিকল্প পথের খরচ, সময় ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা এমন যে লাভের বদলে ক্ষতির হিসেব ভারী হয়ে যাচ্ছে। মেঘালয়ের মাউলিন খুন থেকে শুরু করে আসামের 5 গ্রাম পর্যন্ত 166 কিলোমিটার দীর্ঘ 4 লেন হাইওয়ে। এই পথ দিয়ে ভারী মালবাহী ট্রাক, ক্ষেপণাস্ত্রবাহী সামরিক যান চলবে। তাতে ভারতের আত্মবিশ্বাস বাড়ছে। কিন্তু বাস্তবতা হল, এই পথ নির্মাণে খরচ হচ্ছে 22,864 কোটি টাকা, যেখানে বাংলাদেশ হয়ে যাতায়াতে খরচ হতো তার অর্ধেকেরও কম। এই মহাসড়ক একদিকে যেমন ব্যয়বহুল, তেমনি ঝুঁকিপূর্ণ। এটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে নির্মাণ হচ্ছে, যেখানে ভূমিধস, বৃষ্টিপাত এবং পার্বত্য চ্যালেঞ্জ নিয়মিত ঘটনা। যে করিডোরের প্রয়োজন ছিল অর্থনৈতিক গতি বাড়াতে, তা এখন হয়ে উঠছে রাজনৈতিক প্রতীক, একটি দেখানোর মতো উন্নয়ন যার ভিত নরম মাটির উপর দাঁড়িয়ে। মিয়ানমার হয়ে বিকল্প ট্রানজিট আরো ব্যয়বহুল এবং অস্থিতিশীল। সেখানে চীনের রাজনৈতিক ও সামরিক প্রভাব দিন দিন বাড়ছে। অর্থাৎ যেদিকে ভারত ঘুরছে, সেখানে সুবিধার চেয়ে অনিশ্চয়তা বেশি। আর যে পথ তারা এড়িয়ে যাচ্ছে, সেটি ছিল সবচেয়ে সহজ, সস্তা এবং নিরাপদ। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ট্রানজিট চালানো মানে কম খরচে দ্রুত পণ্য পরিবহন। চট্টগ্রাম বা মোংলা বন্দরের ব্যবহার ভারতের জন্য ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবেশের সেরা রাস্তা। এখন ভারত যদি সেই সুবিধা ছেড়ে দেয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে ভারতের প্রবেশাধিকার কমে যাবে। বাণিজ্য হবে ধীরগতির, ব্যয়বহুল এবং কূটনৈতিকভাবে জটিল। এতে শুধু বাণিজ্যিক খরচ বাড়বে না, ভারতের বৈদেশিক প্রভাবও কমে আসবে। একটি ভুল বোঝাবুঝির রাজনীতি আজ ভারতের জন্য তৈরি করছে দীর্ঘমেয়াদী আর্থ রাজনৈতিক ক্ষতি। এমনকি নিজের আঞ্চলিক প্রভাব হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ায় যেভাবে চীন ধাপে ধাপে জায়গা নিচ্ছে, সেখানে ভারতের জন্য বাংলাদেশের দরজা বন্ধ হওয়া মানে নিজের ঘরেই নিজের হাত করা পড়া। 2025 সালের মার্চে বেইজিংয়ে যখন ডক্টর ইউনূস বলেছিলেন বাংলাদেশ এখন অভিভাবক, তখন তা শুধু আত্মবিশ্বাসের বার্তা ছিল না, একটি সতর্ক বার্তা। ভারতের প্রতি এক সূক্ষ্ম পরামর্শ ছিল, কৌশলগত বন্ধুর গুরুত্ব বুঝো, না হলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ভারত যদি কৌশলগতভাবে বাংলাদেশকে পাশ কাটায়, তাহলে শুধু বাংলাদেশ নয়, ভারতও তার ভবিষ্যৎ শক্তি হারাবে। কারণ ভূ রাজনীতি একতরফা রাস্তার খেলা নয়, এটি পারস্পরিক নির্ভরশীলতার ভারসাম্য। বাংলাদেশ যদি একদিন বলে আমরা আর রাস্তা দেব না, তখন ভারত যে বিকল্প পথে হাঁটছে, সেগুলো একে একে ভেঙে পড়বে। কেননা মৃত্যুহীন উন্নয়ন কৌশল কখনোই দীর্ঘস্থায়ী হয় না। চট্টগ্রাম বন্দর ভারতের জন্য ছিল পূর্বাঞ্চলের স্বপ্নদ্বার। সেই বন্দর ঘিরে ভারতের লজিস্টিক সুবিধা, সামরিক সরবরাহ এবং ব্যবসা সম্প্রসারণের ভবিষ্যৎ গড়ে উঠছিল। বাংলাদেশের এই বন্দর ব্যবহারে ভারতের যাতায়াত, সময়, খরচ এবং নিরাপত্তা সবই ছিল অনুকূলে। এখন সেই দরজা বন্ধ করে দিয়ে বিকল্প পথে যাওয়া মানে নিজেই নিজের রাস্তা বন্ধ করা। কারণ ভূগোলের বিকল্প হয় না। কৌশলগত অবস্থানকে বাদ দিয়ে কেউ যদি শুধু অহংকারে এগোয়, তাহলে তার গন্তব্য হয় ভ্রান্তির গহ্বর। চট্টগ্রাম বন্দরকে অবহেলা করা মানে ভারতের অ্যাক্ট ইস্ট নীতিকে নিজের হাতেই গলা টিপে হত্যা করা। সে সুযোগ হয়তো চীন বা অন্য প্রতিদ্বন্দ্বীরা লুফে নেবে, কিন্তু ভারতের সামনে রয়ে যাবে অনুশোচনার দীর্ঘ পথ।
চিকেন নেক করিডোরের সীমাবদ্ধতা দূর করতে গিয়ে ভারত এখন যা করছে তা দেখতে উন্নয়ন মনে হলেও ভিতরে ভিতরে হচ্ছে আত্মঘাতী কৌশল। বাংলাদেশকে বাদ দিয়ে চালানো করিডোর কেবল খরচ বাড়াবে না, কৌশলগত জটিলতা বাড়াবে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের এক ছত্র ক্ষমতার ভিত দুর্বল করবে। একটি ভ্রান্ত ধারণা যে বাংলাদেশকে কাটিয়ে সামনের দিকে যাওয়া যায় এখন ভারতের নীতি নির্ধারকদের ভুল পথে টেনে নিয়ে যাচ্ছে। তারা ভাবছে বিকল্প পথ শক্তির প্রতীক, কিন্তু বাস্তবে সেটি দুর্বলতার স্বাক্ষর হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের বক্তৃতার পর ভারত যেভাবে চুপচাপ বিকল্প রুটে গেছে তাতে এক ধরনের ভয় কাজ করছে, আর সেই ভয় থেকেই তাদের কৌশলগত ভুলের জন্ম। আজ যদি ভারত বাংলাদেশকে বাদ দিয়ে সামনে চলে যায়, কাল সেই খরচের ভার তাকেই বইতে হবে, কারণ শেষ পর্যন্ত যদি বাংলাদেশ না থাকে তবে লস ভারতেরই বেশি। অতি সম্প্রতি ছাত্রদের দাবির মুখে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল এটির বিচার করা এবং বিচারিক কার্যক্রম চলাকালীন সময় এই দলটির সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করে একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রটি অস্পষ্ট, এটিকে আপনি ডান দিকেও নিতে পারেন, বাম দিকেও নিতে পারেন। তো এতে করে যারাই আন্দোলন করেছিলেন তাদের একটা আশা ছিল যে এই ঘটনার ফলে আওয়ামী লীগের তৎপরতা কমবে এবং বাংলাদেশে যে রাজনৈতিক একটা ভ্যাকুয়াম তৈরি হবে সেই ভ্যাকুয়ামের জায়গাগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো দখল করতে পারবে। আওয়ামী লীগের যে সকল জনপ্রতিনিধি, বিশেষ করে স্থানীয় সরকারের যে সকল জনপ্রতিনিধি রয়েছেন, ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, তারপর সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে আরও অনেকে, যাদেরকে রিকনসিলিয়েশনের মাধ্যমে বা ট্রুথ কমিশনের মাধ্যমে যদি কোন একটি রাজনৈতিক দলে, সেটা এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, তাদেরকে আনা যায়, তাহলে যারা এই আওয়ামী লীগের নেতা শ্রেণীর 10-15 হাজার লোককে রিকনসিলিয়েট করতে পারবেন তারা রাজনৈতিকভাবে এগিয়ে যাবেন এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবে এনসিপি এবং এখন বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যদি তারা এই কাজগুলো করতে পারেন। এবং এই কাজগুলো তারা করতে যে উৎসাহ বোধ করেছেন এর পেছনে হয়তো অনেক ক্ষমতালোভী পদ পদবীধারী আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা হয়তো সরকারের কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে আমাদেরকে নেন, আমরা জান প্রাণ দিয়ে আর জীবনে আওয়ামী লীগ করবো না, আপনাদের সঙ্গে থাকবো এবং আমাদের সহায় সম্পত্তি, জনপ্রিয়তা যা কিছু আছে আপনাদের সেবায় নিয়োজিত হবে। রাজনৈতিক পদ পদবী আসলে খুব জঘন্য একটা বিষয়। এটি এমন একটা বিষয় যে এই পদ পদবী পাওয়ার জন্য হয়তো 1 মাসের জন্য, হয়তো 15 দিনের জন্য, হয়তো 1 বছরের জন্য মানুষ কি না করে। অতীতে আমরা দেখেছি অনেক মানুষকে, দেখেন জেলে ধরে নিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, বড় বড় নেতাকর্মীদেরকে, ওদেরকে আবার অনেকে পিটনিও দিচ্ছে। আমরা ভিডিওতে দেখলাম আসাদুজ্জামান নূর, তারপরে শেষে হাসানুল হক ইনু সাহেব, তাদেরকে হেনস্থা করা হয়েছে জেলখানার ভিতরে না বাইরে বা কোর্টে কাছারিতে বা হাসপাতালে। এই দৃশ্যগুলো কিন্তু ফুটছে, এই একেবারে ফ্লাইং কিক দেওয়া হচ্ছে, চড় দেওয়া হচ্ছে, থাপ্পড় দেওয়া হচ্ছে, গালাগাল করা হচ্ছে, কিন্তু তাদের এটা নিয়ে কোনো লজ্জা শরম নাই। তারা দাঁত কিলবিলিয়ে হাসছে, আবার যখন বাইরে আসছে তখন এমন একটা ভাব দেখাচ্ছে যে মনে হয় কিছুই ঘটেনি। আসলে ক্ষমতা বা ক্ষমতার যে লোভ এবং লালসা মানুষকে বেহায় বানিয়ে ফেলে, ভীষণ রকম বেহায় বানিয়ে ফেলে। এখন এই জামানা তো দেখেন যে ছোট্ট একটা পদের জন্য, পদবীর জন্য অনেক বড় বড় নেতা, বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, জামাতের নেতা এমন এমন জায়গাতে যাচ্ছে, এমন এমন লোকের হাতে পায়ে ধরছে, এমন সব কথাবার্তা বলছে যেগুলো কোনো ভদ্রলোক যদি শুনে আসলে ক্ষমতা রাজনীতির প্রতি একটা ঘৃণা এসে যায়, বিকট একটা ঘৃণা এসে যায়। এরকম মানে কৃষ্ণকলে লীলা খেলা কি একটা কথা যেন আছে, ওইরকম মানে আওয়ামী লীগের একটা নির্বাচনকে আপনি বৈধই মনে করছেন না, অথচ সেই নির্বাচনের যে ফলাফল সেটা আপনি পেতে চাচ্ছেন। এখন আপনি এটা নিয়ে কি বুঝাবেন, কি যুক্তি দিবেন? মানুষ কিন্তু এটা নিয়ে খুব আলোচনা করছে, সমালোচনা করছে। আবার দেখা গেল যে প্রশাসক নিয়োগ করার জন্য আওয়ামী লীগের একজন নেতার বা মন্ত্রীর সয় সম্পত্তি রক্ষা করার জন্য উপদেষ্টাতে একজন উপদেষ্টার নাম আসছে, তার স্বামীর নাম আসছে। জঘন্য, মানে ভীষণ রকম জঘন্য একটা জায়গাতে। এখানে আসলে আপনি কাকে বিশ্বাস করবেন? কাউকে আপনি এখানে বিশ্বাস করতে পারবেন না। একজন উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা, যে কিনা কয়েকদিন আগে যার ম্যাচের পয়সা দেওয়ার সামর্থ্য ছিল না, একটা গেঞ্জি কেনার সামর্থ্য ছিল না, এখন তার একটা পিয়ন অল্প কয়েকদিনের মধ্যে 300-350 কোটি টাকা চুরি করে ফেললো। পিয়ন না, ঠিক এপিএস এরকম জাতীয়, মানে এরা এপিএস ও পিয়ন বা ঝাড়ুদার ডাজ নট ম্যাটার, ইজ এ ব্যাড ম্যান। তো অল্প কয়েকদিনে 350 কোটি টাকা সে তছরূপ করে ফেললো, বা 315 কোটি টাকা না কি জানো, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো দেখলে মানে কি মনে হয়, অবাক করে মনে হয় যে মানুষ এরকম হয় কি করে। আমি অন্য কথা
বলবো না, আমি নিজের কথাই বলি। ধরেন টাকা পয়সা তো আমরা চিনেছি যখন আমি রাজনীতিতে এসেছি 2001 সনে, তখন তো তরুণদের মধ্যে একেবারে শীর্ষস্থানে ব্যবসা করার মধ্যে আমি অন্যতম একজন। এই বাংলাদেশের এমন কোনো 1 নম্বর 2 নম্বর ব্যবসা নেই যে ব্যবসা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কিন্তু তার সত্ত্বেও এই যে আমি আজকের ইউটিউবে বললাম যে আমার এই 30 বছরের ব্যবসায়িক জীবনে কোনোদিন চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টম হাউস, ঢাকা কাস্টমস হাউস, আয়কর অফিস, ঢাকা বন্ড অফিস, এদের সঙ্গে আমার ব্যবসা ছিল। তারপরে অগ্রণী ব্যাংকের সঙ্গে আমার ব্যবসা, বিভিন্ন ব্যাংকের সঙ্গে আমার ব্যবসা, লোন নিয়েছি, পরিশোধ করেছি। কিন্তু এই 30 বছরের জীবনে 30টি পয়সা, একটি পয়সাও কাউকে ঘুষ দিতে হয়নি। বাংলাদেশে যারা বলে যে ঘুষ ছাড়া কাজ হয় না, তারা আমার এই ফাইলগুলো একটু খোঁজ নিয়ে আসেন। আমার দুর্নীতি দমন কমিশনে শেখ হাসিনার নির্দেশে প্রায় 10 বছর 3 থেকে 4 বার আমার ফাইল তারা তদন্ত করেছে, পুনঃ তদন্ত করেছে। দুদকের অনেক কর্মকর্তা এসেছেন অফিসে, 1 কাপ চা পর্যন্ত খাওয়ায়নি, বরং এখান থেকে তারা আমার সঙ্গে কথাবার্তা বলতে গেলে মুরিদ হয়ে এখান থেকে তারা চলে গেছেন আমার এই অফিসে বসে। তারপর সবচেয়ে বড় মন্ত্রণালয়টি, সেই মন্ত্রণালয়ের আমি সংসদীয় কমিটির প্রধান ছিলাম, প্রধান না ঠিক একজন সদস্য ছিলাম। কিন্তু এখানে বৃহত্তর যোগাযোগ মন্ত্রণালয়, যার অধীন সড়ক, যোগাযোগ, রেলপথ যখন একত্রে ছিল, সৈয়দ আবুল হোসেন সাহেব মন্ত্রী ছিলেন, ওবায়দুল কাদের সাহেব মন্ত্রী ছিলেন। বাস্তবতা হলো যে আমি একজন সংসদ সদস্য হওয়া সত্ত্বেও আমার সংসদীয় কমিটির চেয়ারম্যান কিংবা আমাদের যে মন্ত্রী আবুল হোসেন সাহেব বা ওবায়দুল কাদের সাহেব, আমার একটা কথার বাইরে যাওয়ার সামর্থ্য তাদের ছিল না যতদিন আমি ছিলাম। আমি যেটা ধমক দিতাম, কর্মকর্তা তো দূরের কথা, মন্ত্রীদেরকে পার্লামেন্টারি কমিটির বৈঠকে কিভাবে ধমকিয়েছি সেটা আপনারা ইচ্ছা করলে সংসদীয় কমিটির রেকর্ডে দেখতে পারেন। কিন্তু বিনিময়ে কোনো একটা মন্ত্রীর দপ্তরে গেছি, 1 কাপ চা খেয়েছি, একটা টেলিফোন করেছি, এরকম সিঙ্গেল নজির নাই। বরং আমার মন্ত্রীরা অনেক মন্ত্রীরা টেলিফোন করেছে, আমি ফোনই ধরিনি যে এদের সাথে আমি কথা বলবো না। আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি এখন একটা দল করছি, বিএনপির মতো একটা দলের মনোনয়ন পাওয়া তো 4টিখানি বিষয় নয়। আপনি দেখুন তো যে বিএনপির মতো একটা দলের মনোনয়ন পেয়ে গেলাম, বিএনপির কোনো লোক, কোনো নেতা বলতে পারবেন যে আমি তাদেরকে 1 কাপ চা খাইয়েছি এই মনোনয়ন পাওয়ার জন্য? এখন পর্যন্ত টিল নাও 2000 বিএনপির সবচেয়ে খারাপ সময়, একেবারে সবচেয়ে খারাপ সময়টিতে আমি বিএনপিতে ছিলাম এবং এখন পর্যন্ত আছি। আমি আমার মতো সেই প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছি, লিখে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। 18 সনেও বেগম জিয়ার পক্ষে বলেছি, বিপক্ষে বলেছি, তারেক রহমান সাহেবকে সমালোচনা করেছি, তার পক্ষে বলেছি। আবার 22-23 সনেও যেভাবে বলেছি, আবার এখনো একইভাবে। আমার ভাষা তো বিএনপিকে নিয়ে চেঞ্জ হয়নি। 2023 সনে, 2021 সনে, 22 সনে একেবারে টকশোতে, টেলিভিশনে যে কথাগুলো বলেছি দল নিয়ে, আবার এখন একই কথা বলে যাচ্ছে। আবার ওনাদের সঙ্গে আমার যখন সরাসরি কথা হয়, আমার ভাষা একই রকম, একটু 19-20 কখনো হয় না। আমাকে কখনো তারেক রহমান সাহেবের সঙ্গে মাথা নুইয়ে কোনোদিন কথা বলতে হয়নি। কোন নেতার কতটুকু সামর্থ্য হয়েছে আমি বলতে পারবো না। জনাব তারেক রহমান সাহেবের সাথে বহুবার কন্টিনিউয়াসলি স্কাইপেতে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত ওয়ান টু ওয়ান কথা বলেছি। আমাকে তো একটা তেল দিতে হয়নি, একটা শব্দ উচ্চারণ করতে হয়নি টু কনভিন্স হিম। তো মানুষ কেন তেলবাজি করে, আমি এই জিনিসগুলো বুঝছি না। তো যেটা বলছিলাম যে এখন বাংলাদেশে যে রাজনীতি, সেই রাজনীতিতে এমন একটা জায়গাতে চলে আসছে, সবাই ভয় পায়, সবাই লোভ করে, সবাই লালসা করে এবং সবাই যাকে বলে যে যেটা প্রয়োজন না তার ঠিক সেই জিনিসটা করে। আমি শুধু এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলি, যে এখানে একটা কথা বলি, সেটা হলো তো এই যে আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে অহেতুক আতঙ্ক, অহেতুক সমালোচনা এবং অহেতুক অস্থিরতা প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে। এই যে অহেতুক তৈরি হয়, এটি হয় ভয় থেকে, আতঙ্ক থেকে, লোভ থেকে, লালসা থেকে। কিন্তু আপনার যদি এই জিনিসগুলো না থাকে না, আপনাকে কাউকে আসলে পাত্তা দিতে হয় না। এটি এত লম্বা যে ভূমিকা টানলাম যে কারণে, সেই কারণটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো অবস্থাতেই এই আলোচনা বাদ দেওয়া যাচ্ছে না। তো এখন আওয়ামী বিরোধী যে পত্রপত্রিকাগুলো, সেখানে জয় আমেরিকা থেকে দিল্লিতে আসছেন এ নিয়ে খবর করেছে। আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, জয় আমেরিকা থেকে দিল্লিতে আসছে, তাতে আপনার কি? এটা আপনার লেখার দরকারটা কি? ইট মিনস এটার এত নিউজ ভ্যালু আছে যে পত্রিকাগুলো এটা লোভ সামলাতে পারছে না। আবার জয় দিল্লি থেকে, যাকে বলা হয় কলকাতাতে আসবে, নেতাকর্মীদের সাথে বৈঠক করবে, এটা আপনি নিষিদ্ধ দল, সে বৈঠক করলি কি না করলি কি, আপনার তো দরকারটা কি? কিন্তু এটা নিয়ে কিন্তু মানুষজন আলোচনা করছে। ইট মিনস
আমাদের লোভ, আমাদের লালসা, আমাদের ভয় এবং আমার আতঙ্ক আওয়ামী লীগকে কেন্দ্র করে শেষ হয়ে যায়নি এবং এটা আইন দিয়ে করা যাবে না। এরই একটা নমুনা ইদানিংকালে আমরা দেখতে পেলাম। সেটা হলো যে শেখ হাসিনা তো ওই যে একের পর এক ভয়েস দিয়েই যাচ্ছেন, একের পর এক বক্তব্য দিয়েই যাচ্ছেন। কে কি মনে করলো কিচ্ছু আসে যায় না। তিনি যখন মানে তার এই যে বক্তব্যগুলো, কথাবার্তাগুলো 1981 সনে উনি আসার পর থেকে আজকের দিন পর্যন্ত একটু পরিবর্তন হয়নি। শুধুমাত্র এখানে যেমন জিয়াউর রহমান সাহেবকে গালাগালটা বন্ধ করেছেন, তারেক রহমান সাহেবকে গালাগালটা বন্ধ করেছেন, বেগম জিয়াকে গালাগাল বন্ধ করেছেন এবং কথায় কথায় বিএনপি ছাত্র দলকে হেয় করার যে প্রবৃত্তিটা, এটা নিয়ন্ত্রিত। এর বাইরে মানে যে গালটা তারেক রহমান সাহেবকে করতেন সেই গালাগালটা এখন ডক্টর ইউনূসকে করছেন। তারপরে যে গালাগালটা বেগম জিয়াকে করতেন সেটা অন্যজনকে করছেন, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং আমাদের যে বাঙালি সমাজ, সেই বাঙালি সমাজ তার এই যে চরিত্র, এই চরিত্রটাকে রিগ্রেট করতে পারছে না। ঠিক আছে, এই মহিলা সারাদিন এভাবে গালাগাল করে, খিস্তি খাওয়ার করে, তার মধ্যে করে কথাবার্তা বলে আমরা তার কথা শুনবো না। কিন্তু না, তার কথা সবাই শুনছেন, তার পক্ষে লোকজন নামছেন, তার বিপক্ষে লোকজন নামছেন এবং তাকে আলোচনার কেন্দ্রে আমাদেরকে রাখতে হবেই। ফলে কি হলো, এই যে এত আন্দোলন, এত মানে কাগজপত্র নষ্ট হলো, দেশ জাতির দুর্ভোগ হলো, যমুনাতে বিরাট সমাবেশ হলো, শাহবাগের সমাবেশ হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, কিন্তু এখন এত কিছুর পরে কেন শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কোন একটা অডিও মেসেজে সে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা বাংলাদেশে যাও। এটি না আমাদেরকে কেন আলোচনা করতে হবে? এবং এই যে আমি এটা করছি, এটা বলতে গেলে বাধ্য হয়ে করছি, কারণ হলো ফেসবুক ভরে গেছে। এরপরে পক্ষ বিপক্ষের বিভিন্ন লোক, মানে যে যতটুকু জানে আওয়ামী লীগের নেতাদের কাছে, সাংবাদিকদের কাছে, যারা বিভিন্ন মহলে খোঁজ খবর রাখেন, তাদের সবার কান ঝালাফালা করে বলছে যে আচ্ছা, শেখ হাসিনা হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন নিলেন? তিনি নেতাদেরকে নির্দেশ দিলেন কেন? যদি নেতারা এভাবে ঢুকে যায়, কেন কিভাবে ঢুকবে? এইভাবে থেকে তাদেরকে পুশিং করা হবে নাকি তারা এইভাবে ঢুকবে? ভারতের মদদে ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে গোয়েন্দা, ভারতীয় গোয়েন্দাদের ভরে গেছে। ভারত বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা যেভাবে মানুষদেরকে পুশিং করছে, ভারত যেভাবে হার্ডল্যান্ড হয়ে যাচ্ছে, শেখ হাসিনা কি নেতার প্ল্যান কি? নরেন্দ্র মোদীকে তাকে কি সিগন্যাল দিলেন যে হঠাৎ করে তিনি এই কথা বললেন? এরপরে আবার সত্য মিথ্যা আমি জানি না, এগুলো আমার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু ফেসবুকে দেখাচ্ছে যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে অফিস, যেগুলোকে এতদিন পাগলের কারখানা, মানুষের অনেক ছিন্নমূল মানুষ গিয়ে সেখানে মলমূত্র ত্যাগ করতো, তারপরে পাগলরা সেখানে গিয়ে থাকতো, নানা রকম, সেই জায়গাটা নাকি আবার যুবলীগের যারা ছেলেরা রয়েছে, সমর্থক রয়েছে, তারা সেটা দখল করেছে ইত্যাদি নানা রকম ছবি আবার ফেসবুকে ভাসছে। মূল যে বিষয়টা, সেই বিষয়টা হলো যে এই দলটি সম্পর্কে আমরা আমাদের আতঙ্ক এখন পর্যন্ত ঝেড়ে ফেলতে পারছি না। আমরা বুক ফুলিয়ে যে বিপ্লব বা যে গণ অভ্যুত্থান, সেটাকে ধারণ করতে পারছি না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে আমাদের আনন্দ ছিল, উল্লাস ছিল, সেই জিনিসগুলো এখন রীতিমতো উদ্বেগ এবং উৎকণ্ঠায় পরিণত হয়ে গেছে। আমাদের যে আশা ছিল, আমাদের যে ভরসা ছিল, সেগুলো দুরাশায় পরিণত হয়ে গেছে। আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখব, যাকে নিয়ে কবিতা রচনা করব, এখন তাকে নিয়ে আমাদের রীতিমতো একটা যাকে বলা হয় এমন ভয় তৈরি হয়ে গেছে যে না জানি কি হবে, না জানি কি হবে। তিনি যাকে মানে তাকে নিয়ে এখন রাস্তায় মিছিল হচ্ছে, পক্ষে মিছিল হচ্ছে, বিপক্ষে মিছিল হচ্ছে, সব মিলিয়ে কেমন যেন একটা ওলট পালট হয়ে গেছে। এবং তার মধ্যে এরকম একটা ওলট পালটের মধ্যে এই যে জয় আসলো, শেখ হাসিনা নির্দেশ দিল, এটা হলো, এটা হলো, এই জিনিসগুলো আসলে আমার ভালো লাগছে না। লক্ষণটা কিন্তু কোনো অবস্থাতেই ভালো নয়। আল্লাহ আমাদের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।